প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন প্রতিদিনকার মতো নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন একজন চিত্রনায়িকা, এবং যার গল্প আমরা পুরোটা সময় জুড়ে শুনবো, এবং আমাদের ভীষণ পরিচিত মুখ এবং প্রিয় মুখ, চিত্রনায়িকা শাহনূর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে, এবং আমি একটু আবেগাপ্লুত হচ্ছি। মানে যে মানুষটিকে সবসময় পর্দায় দেখি, সেই মানুষটি আজকে সামনে বসে আছে, এবং আগে খুব একটা সৌভাগ্য হয়নি অন্য কোথাও দেখা হওয়ার, কিন্তু এত বেশি ব্যস্ততা এবং নতুন বছর 2020 সালের প্রথম দিন শুরু হয়েছে শুটিং দিয়ে। সেই সম্পর্কে জানতে চাইবো। বসন্ত বিকেল সিনেমার নাম। বসন্ত বিকেল ছবিটা আমরা এই বছরে আসলে শুরুতেই শুটিংটা করেছি। খুবই ভালো একটা গল্প, আর এখানে যারা কো-আর্টিস্ট আছেন সবাই খুবই ভালো অ্যাক্টিং করেছেন। আমাদের প্রায় ছবি শেষের দিকে, আর হয়তো বা 2-1 দিন শুটিং করলেই ছবি শুটিংটা শেষ হয়ে যাবে। এখন অনেকগুলো ছবি রানিং আছে। বাকি সিনেমাগুলো নিয়ে একটু জানতে চাই, তারপর আবার এই প্রসঙ্গে আসবো। বাকি সিনেমা এখন যেগুলো আছে, যেমন কাঠগড়ায় শরৎচন্দ্র, তারপর বেলা অবেলা, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প অবলম্বনে। এরপর আছে কাকতাড়ুয়া, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে ছবি। এছাড়া আরও বেশ অনেকগুলো ছবি রয়েছে। কাকতাড়ুয়া সম্পর্কে একটু জানতে চাইবো, কারণ যেহেতু আপনার পুরো পরিবারে আপনার বাবা এবং তার 4 ভাই, মোট 5 ভাই মিলেই মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আপনি নিজেও নির্বাচন করেছেন। আমি নির্বাচনের প্রসঙ্গে পরে যাব, আগে এই প্রসঙ্গে আসে যে সবসময় আমরা শাহনূরকে দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক বা দেশ নিয়ে যে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয় সেই ধরনের চলচ্চিত্রে কাজ করতে। আপনার কেমন লাগে? মূলত আমার অসম্ভব ভালো লাগে, কারণ আমি নিজে খুব প্রাউড ফিল করি যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই দেশের জন্য, দেশের জনগণের জন্য আমার অনেক কিছু করার আছে। তো সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমি আসলে কাজ করি এবং ভালোবাসা নিয়ে কাজ করি, এবং আমার ইচ্ছা যে আমি এরপরেও অনেকগুলো আমি কাজ করেছি মুক্তিযুদ্ধের উপরে, আরও বেশি কাজ করতে চাই। আচ্ছা, কাকতাড়ুয়ার শুটিং হয়েছে কোথায়, লোকেশন? এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা মানিকগঞ্জে কাজ করেছি, তারপর ঢাকাতে কাজ করেছি, অনেক জায়গাতে। আচ্ছা, কয়টা লটে ছিল মোট শুটিং? এটা 3টা লটে ছিল। এখন শুধু ডাবিং হলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, কবে নাগাদ মুক্তি পেতে পারে? দর্শক কবে দেখবে হলে গিয়ে? এই বছরের শেষে হয়তো বা রিলিজ হবে। তার মানে আরো প্রায় বছর খানিক অপেক্ষা করতে হবে দর্শককে সিনেমাটি দেখতে হলে। আবার একটু বসন্ত বিকেলের প্রসঙ্গে যাব, যেহেতু একদম প্রথম মাসেই শুটিং এর শুরু হয়েছিল। বাকি কো-আর্টিস্ট প্রথম দিন একদম, হ্যাঁ, একদম প্রথম মাস এবং প্রথম দিন জানুয়ারির 1 তারিখ থেকে শুটিং শুরু। আমি কো-আর্টিস্টদের কথা একটু জানতে চাই বসন্ত বিকেলে। এখানে সুচরিতা আপু আছেন, তারপর ওমর সানি, আমাদের নতুন হিরো আছে তানভীর তনু, শিপন মিত্র, তারপর নতুন একটা মেয়ে এসেছে, ও খুব ভালো করছে, সবাই খুব ভালো করেছে। বসন্ত বিকেলের যে পরিচালক, তরুণ একদম, হ্যাঁ, এবং তার সম্পর্কে যদি মূল্যায়ন করতে বলি, যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে এবং প্রায় 60-এরও অধিক চলচ্চিত্র আপনার মুক্তি পেয়েছে, তো অনেক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে যদি জানতে চাই তার কথা। রফিক শিকদার খুব ভালো ডিরেক্টর, সে এর আগেও আরও বেশ কয়েকটা ছবি করেছে, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে তার মাকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা আর কি করা। তো তার মা হচ্ছে মারা গেছেন, কিডনি আর কি, হ্যাঁ, কিডনি প্রবলেম ছিল। তো এটা নিয়ে আসলে গল্পটা তৈরি করা খুবই ইমোশনাল ডিরেক্টর। এই জন্য বলছি যে সে হচ্ছে ভালো লেখে, খুব ভালোভাবে আমরা শুটিংটা করেছি। আপনার কি তার সঙ্গে এটাই প্রথম কাজ? এটাই প্রথম কাজ। আচ্ছা, বাকি আর কোন চলচ্চিত্রগুলো আছে? মোট 5টি চলচ্চিত্রের কথা আপনি আমাকে বলেছেন, কাকতাড়ুয়া তার মধ্যে একটি। হ্যাঁ, এছাড়া আমার আরেকটা আছে কে আমার শত্রু, এটা হচ্ছে জামশেদুর রহমান ডিরেক্টর। এই ছবিটার আমাদের কিছু কাজ বাকি আছে। এটা খুব ভালো, এটা মানে আমাকে কেন্দ্র করে কেন্দ্রীয় চরিত্রে কাজ করছি। এটাও খুব ভালো গল্প।
অসাধারণ। আমার কাছে প্রতিটা ছবি আমার কাছে মনে হয় যে আমার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। না, খুব স্বাভাবিক, কারণ এতগুলো চলচ্চিত্র, এবং যদি আমি নাটকের প্রসঙ্গে যাই, নতুন একটি নাটকে আমি দেখেছি মাতৃত্ব, যেখানে আপনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। নাটকের সংখ্যা কত হলো এই যাবত? 400 মতো অন ইয়ার হয়ে গেছে। কোনটি করতে আসলে বেশি ভালো লাগে, নাটক নাকি চলচ্চিত্র? দুটোই। কারণ আমার শুরুটা হয়েছিল আমি যখন 4 বছর বয়স আমার, তখন রেডিও দিয়ে আমার শুরু হয়েছিল। রেডিওতে? হ্যাঁ। আপনি তখন 4 কবিতা আবৃত্তি করতেন, গান নাচ করতেন, অভিনয় করতেন? না, রেডিওতে ছড়া গান, কবিতা আবৃত্তি করতাম। আমার 4 বছর বয়স, আসলে তখন অনেক ছোট। আব্বু আমাকে যেভাবে শিখিয়ে দিতেন সেটা গিয়েই বলতাম। আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন। তো আমরা আব্বুর চাকরির সুবাদে চিটাগং থাকতাম। তো চিটাগং রেডিও সেন্টারে আর কি, হ্যাঁ, ছোটদের অনুষ্ঠান হতো, ওখান থেকে আসলে আমার শুরু। এরপর আমি একাডেমিতে নাচ শিখেছি, গান শিখেছি, মঞ্চে নাটক করতাম ক্লাস 4 থেকে। মাই গড! এবং আমার মনে আছে আমি নিজে নিজে মানে নাটক তৈরি করতাম, নিজে নিজে লিখতাম, এবং আমার বান্ধবীদেরকে নিয়ে আমরা আবার ওটা মানে মঞ্চায়ন করার ট্রাই করতাম। আমি গল্পে আবারও ফিরবো, তাকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বেলা শেষের আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা শাহনূর। আবারও ফিরে এলাম, ছোটবেলার গল্প শুনছিলাম। ছোটবেলার মজার কোনো কথা জানতে চাই, যে সেই শাহনূর হয়ে ওঠার গল্প, হয়তোবা সেটাও হতে পারে সংক্ষেপে, যে কিভাবে শাহনূর হয়ে উঠলেন। শাহনূর আসলে আমি কখনোই নায়িকা হতে চাইনি। আমার ইচ্ছা ছিল যে আমি আর্মি ডক্টর হব, বাবার মতো। হ্যাঁ, বাবার মতো, কারণ অনেক স্যালুট পাওয়া যায়। আর গান করব, গান শিখব। এখন তো গান একেবারেই করি না। তো ছোটবেলা থেকে আরেকটা ইচ্ছা ছিল যে আমি দেশের জনগণের সেবা করব। এটার জন্য আমরা স্কুলে দেখা যেত টিফিনের টাকা জমিয়ে গরিবদের দান করতাম। বাসার থেকে নিজের কাপড় চোপড়, আমার ভাইয়ের, আমার আব্বু আম্মুর কাপড় চোপড় নিয়ে বন্যার্থদের সাহায্যার্থে কাপড় দেওয়া হতো, ওগুলো নিয়ে নিয়ে দিয়ে দিতাম। আর বাসায় কাজের লোক আসলে, কাজের মানে লোক যারা, তাদের আত্মীয় স্বজন, তাদেরকে নিজের কাপড় চোপড় দিয়ে দিত। মানে এই যে জনসেবা করা, এই জিনিসটা একেবারে ছোটবেলা থেকেই ছিল, বা সেবামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত? কারণ আমার আব্বুকে দেখেছি, আমার আম্মুকেও দেখেছি, মানে যত মানুষজন আসে সবাইকে দিতেই থাকেন। এইটা না, ওনাদেরকে দেখে দেখে আমি শিখেছি। কারণ আব্বু ডক্টর ছিলেন, গরিবদের মানে সাহায্য করতেন, চিকিৎসা দিতেন, আবার টাকা দিয়ে দিতেন যে বাড়ি যাও। তো আমার আম্মুকেও দেখেছি বাসার থেকে চাল ডাল এগুলো। পড়াশোনা কোথায় করেছেন? যেহেতু আব্বু আর্মিতে ছিলেন, আমাদের বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টে থাকতে হতো, ঘুরে ঘুরে, এবং এক জায়গায় কখনো স্থির হতে পারে না। কিন্তু এই সুন্দরী একটা কম্পিটিশনে আসা, একটা সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে সেখানে ফটো সুন্দরী হলেন আপনি। তারপর 2000 সালে চলচ্চিত্রে যাত্রা শুরু। আপনার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রুবেল, জিদ্দি সন্তান। তখন কিভাবে সিনেমাটা শুরু করলেন? পরিবার থেকে পুরো সাপোর্ট ছিল বাবার? আমার ফ্যামিলি থেকে আসলে সবাই সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন সব কাজে। তো আমি অনেক সাপোর্টটা পেয়েছি ফুল ফ্যামিলির। 2000 সালের শুরু, কিন্তু আর কিন্তু ফিরে তাকাতে হয়নি। কখন কি মনে হয়েছে যে আমি এই পেশাটিকে বাদ রেখে অন্য কিছু করি, বা অন্য কোনো পেশায় যাই? না, আমার মনে হয় যে আমি আমার পেশাকে আমি অনেক রেসপেক্ট করি। আমি অনেক হ্যাপি যে আমি ফিল্ম অ্যাক্ট্রেস হতে পেরেছি। আমি অনেকের মানে সাহায্য সহযোগিতা করতে পারি, মানুষের কাছে যেতে পারি, এটা আমার ভালো লাগে। এবং এটা একটা মাধ্যম সকলের কাছে পরিচিতি পাওয়ার। আমি একটু নাম নিয়ে জানতে চাইবো, শাহনূর নামটি কি আগে থেকেই ছিল, নাকি এটা সিনেমা করতে এসে হওয়া? না, আমার নাম সৈয়দা কামরুন নাহার মৌসুমী। আপনার পাশে যিনি বসে অপোজিটে, তার নামও কামরুন নাহার মৌসুমী। ও মাই গড! আচ্ছা,
তো ফিল্মে যেহেতু মৌসুমী আপু আছেন, সেই জন্য আমার নামটা চেঞ্জ করে মৌসুমী রাখা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তাই শাহানূর রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরিবারে সবাই কি নামে ডাকে এখনো? সবাই মৌসুমী নামে ডাকে এবং আমার খুব ক্লোজ যারা তারা মৌ নামে ডাকে। এটা যাদের নাম মৌসুমী হয়, আমাকেও অনেক কাছের যারা সবাই মৌ নামে। হ্যাঁ, সবাই আদর করে তো সংক্ষেপেই আর কি ডাকে, সবাই মৌ নামেই ডাকে। এই শাহানূর হয়ে ওঠার গল্প, এরপর এতটা সময়, লম্বা সময় পার করে আসা, যতগুলো চলচ্চিত্রে কাজ করেছেন, গত বছর একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে আপনার ইন্দুবালা। হ্যাঁ, যেটা বেশ মানে দর্শক ভালোভাবে নিয়েছে, ভালোভাবে গ্রহণ করেছে এবং ফিডব্যাক খুব ভালো ছিল। আপনার পছন্দের চলচ্চিত্র কোনটি? আমার তো প্রত্যেকটা চলচ্চিত্র আমার খুব প্রিয়, তবে আমার 1000 বছর ধরে জহির রায়হানের উপন্যাস, সেই আম্বিয়ার কথা মনে পড়ে যায়। সেই আম্বিয়াকে আসলে কেউ ভুলতে পারে না। আমি আসলে সবার কাছে সেই আম্বিয়া হয়েই আসলে আছি। এটা খুব ভালো লাগে যে স্কুলে বাচ্চারা যখন এসে বলে আপনি সেই আম্বিয়া না, তো এই যে আম্বিয়াটা, এটা আসলে এটার জন্য আমি সবার কাছে আমি একবার যখন শুরু করছি তখন ভেবেছিলাম যে আম্বিয়া বলে পরিচয় করাবো কিনা, পরে ভাবলাম না, থাক, চিত্রনায়িকা বলেই পরিচয় করাই, কারণ আম্বিয়াকে দর্শক মনে রেখেছে। এবং এমন একটি গল্প, 1000 বছর ধরে, এমন একটি উপন্যাস জহির রায়হানের, যেখানে আমরা দৃশ্যায়নে দেখেছি এবং আপনার সেই ভূমিকা। এই গ্রামীণ চলচ্চিত্র বা শহুরে জীবনের চলচ্চিত্র, কোনটিতে বেশি কমফোর্টেবল? দুটোই আমার কাছে যে কোনো ক্যারেক্টার, ওটা আমি চিন্তাই করি যে আমি এটাই, আমি ওটা ভেবেই কিন্তু কাজ করি, একদম চরিত্রের মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, চরিত্রের মধ্যে ঢুকে যাই, তো যে কারণে আমার কাছে কাজটা খুব সহজ হয়ে যায়। একদম ঠিক তাই। আমি একটু জানতে চাইবো, বর্তমান যে সময় এবং এখন ডিজিটাল যুগ, মাধ্যমটা, প্ল্যাটফর্মগুলো আমাদের হাতের মুঠোয়। আমরা যদি ওয়েব সিরিজগুলোর কথা বলি বা নেটফ্লিক্স, আইফ্লিক্স, বা বাংলাদেশের যেগুলো বায়োস্কোপের কথা বলি বা হইচইয়ের কথা বলি, তো কোনো ওয়েব সিরিজে কি কাজ করা হয়েছে? না, এখনো করিনি। আপনি এই বিষয়গুলিকে কিভাবে দেখেন? ইতিবাচকভাবে? অবশ্যই ইতিবাচক, এটা খুবই ভালো। কারণ আমরা তো প্রত্যেকে এক একটা সিনেমা হল হাতে নিয়ে ঘুরি, কারণ এক একটা মোবাইল হচ্ছে এক একটা সিনেমা হল, তাই না? আমরা মিউজিক ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হয় যে আমরা যখন তখন যে কোনো গান আমরা শুনতে পাচ্ছি, যখন তখন যে কোনো মুভি আমরা দেখতে পাচ্ছি, তো এটা খুবই ভালো, খুবই পজিটিভ। আপনার এই কথার সঙ্গে আরেকজন একমত পোষণ করেছিলেন, মালেক আফসারি, পরিচালক এবং খুবই গুণী একজন পরিচালক আমাদের দেশের। তাকে আমি একবার প্রশ্ন করেছিলাম, তিনি ওই কথাটি বলেছিলেন যে সিনেমা হল কোথায় কমে যাচ্ছে, এখন তো হাতের মুঠোয় প্রত্যেকটা মোবাইল ফোন এক একটি সিনেমা হল। তো আলটিমেটলি ইতিবাচকভাবে দেখলে সেটা ইতিবাচক, আমি নিজেই বলে ফেললাম। একটু ইন্দুবালা সম্পর্কে জানতে চাইবো, যে ইন্দুবালা গত বছরের শেষের একদম সর্বশেষ চলচ্চিত্র ছিল আপনার, সেটা সম্পর্কে একটু জানবো। ইন্দুবালা ছবিটা খুবই সুন্দর একটি গল্প, হিন্দু, পুরো মুভিটাই হিন্দু ক্যারেক্টার ছিল সবার। তো এখানে আমি হচ্ছে প্রতিবাদী একটা নারীর ভূমিকায় গিয়ে, মানে একটা বিধবা নারী, যে আমার হাজব্যান্ডকে যে জমিদার, সে হচ্ছে মেরে ফেলে। তো আমি আমার জায়গা থেকে অনেক প্রতিবাদ করি, কারণ যে জমিদার, সে তার ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায়, প্রেমিকাকে বিয়ে করতে চায়। তো সেই দিকটা থেকে আমি আসলে এটা নিয়ে প্রতিবাদ করি এবং অসাধারণ একটা গল্প এটা। আসলে আমার মনে হয় দর্শক যারা দেখেছেন তারা সবাই বলতে পারবেন, গানগুলো খুব চমৎকার, আর গল্পটি মূলত একটু একেবারে ডিফারেন্ট ছিল, গতানুগতিক ছিল না। আমি আরেকটি বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক, বেলা শেষের আয়োজনে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা শাহানূর। ফিরে এলাম, সিনেমার গল্প হচ্ছিল, নাটকের গল্প। একটু এবার সমাজ সেবার কথা জানতে চাই। নির্বাচন করেছেন এবং আজকেও নির্বাচনী প্রচারণা থেকে এখানে এলেন, সেই সম্পর্কে একটু জানবো। এখন আসলে নির্বাচনী প্রচারণা চলছে, তো প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো জায়গায় আমাদের নির্বাচনে ক্যাম্পেইনে যেতে হচ্ছে। আমরা তাপস ভাইয়ের ক্যাম্পেইন করেছি, আজকেও আমরা গুলশান, নিকেতন এসব জায়গায় ক্যাম্পেইন করে এসেছি। জি না, এটা হচ্ছে আমাদের কমিশনার নাসির ভাই এবং হচ্ছে আতিক ভাইয়ের জন্য।
আসলে খুব ভালো লাগে এই যে দেশের জন্য কাজ করা। আমি যেমন পথ শিশুদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি। এছাড়া বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, যারা অটিস্টিক বা অটিজমে আক্রান্ত, হ্যাঁ অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে, এবং বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি। এবং আমি যে দেশেই যাই সেই দেশেই আমি বলি যে দেখেন আপনাদের বাবা মারাই কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে, যারা গ্রামে থাকে তাদের বাবা মা কিন্তু কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। এই যে আপনাদেরকে পড়াশোনার জন্য এস্টাবলিশড করার জন্য তারা কত কষ্ট করে আপনাদেরকে বিদেশে পাঠিয়েছে, আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে আসুন না আপনাদের কাছে, এভাবে আসলে বলি। বিদেশে যাওয়ার প্রসঙ্গ যেহেতু এলো, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি জাতিসংঘের একটা সফরে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতা জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া। এটা হচ্ছে জাতিসংঘে তো মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর হচ্ছে ভাষণ দেন, তো বাংলাদেশ থেকে তো পুরো একটা টিম যায়। তো আমার ওখানে আমার প্রতি বছর আমেরিকাতে শো থাকে, লন্ডনে থাকে, আমি কালচারাল প্রোগ্রাম করি। আমার ওখানে শো ছিল ফোবানা, এটা অনেক বড় একটা প্রোগ্রাম। আচ্ছা, এটা কালচারাল প্রোগ্রাম। তো এই প্রোগ্রামেও গিয়েছি, পাশাপাশি জাতিসংঘে আসলে এখানে জাতিসংঘে যাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয়। তো আর সেটা যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে, তো এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। আমি 4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, অন্যরকম একটা অনুভূতি। আর এছাড়া আমি নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করছি, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ কাঞ্চন ভাইয়ের সঙ্গে। এছাড়া বিআরটি এর যে রোড অ্যাওয়ারনেস, যেটা ওবায়দুল কাদের আমাদের সড়ক মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী করেন, ওনার সঙ্গেও কাজ করছি। এত শুটিং এর ফাঁকে এতগুলো চলচ্চিত্র এখন হাতে, এবং তখন কিন্তু মেকআপ রুমে কথা হচ্ছিল যে 5টি চলচ্চিত্র কাজ করছেন, আরও নতুন কয়েকটি যুক্ত হবে এর সঙ্গে। তো এই ফাঁকে এই সমাজসেবামূলক কাজগুলো কখন করার সময় পান? এটা আমি যেভাবেই হোক শুটিংয়ের গ্যাপে আমি এটা ম্যানেজ করে নিই, কারণ এটাই হচ্ছে আমার মানে আত্মার, আমার নিজের ভালো লাগা। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতেই হবে। আমি মাদক বিরোধী আন্দোলন করি, খাদ্যে ভেজাল প্রতিরোধে আন্দোলন করি। আলটিমেটলি কিন্তু কোনো কিছু বাদ নেই, যেগুলো একটু অসঙ্গতিপূর্ণ কাজ বা অসামাজিক, সেই কাজগুলোর বিরুদ্ধে আপনি কাজ করছেন এবং ভালো কাজগুলো করছেন। একটা সময় গিয়ে যখন নির্বাচন যেহেতু করবেন বা যখন এমপি হয়ে যাবেন, তারপরে কি আমরা শাহানূরকে আর পর্দায় দেখতে পাবো? আমি আসলে সব ভালো কাজগুলো আসলে একসাথে করতে চাই, সবসময় করতে চাই, এবং ভালো কাজের জন্য আমি সবসময় বলি আমি এমন কিছু কাজ করে যেতে চাই আমি যাতে মরে গেলেও মানুষ অনেক দিন মনে রাখে, এবং আমার কাজগুলো দেখে ভালো কিছু যাতে কেউ শেখে, এটা আমি চাই। কিন্তু তারপরেও যখন একজন রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হয়ে যাবেন, তারপরে কি আমরা পর্দায় শাহানূরকে আর চিত্রনায়িকা হিসেবে পাবো? অবশ্যই কাজ করব, আমার দর্শক যতদিন চাইবেন আমি ততদিন কাজ করব। এটা তাহলে ডিফারেন্ট হবে। আমরা চাই যে আপনি নির্বাচনেও জয়ী হয়ে আসুন, এবং একই সঙ্গে আমরা পর্দাতেও যে শাহানূরকে দেখে এসেছি সেই শাহানূরকে আবারও চাই। অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, স্বপ্নের কথা জানতে চাই, কি স্বপ্ন দেখেন? আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য অনেক ভালো ভালো কাজ করে যেতে চাই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালো কাজ করতে চাই। আর আমি সবসময় আমার দর্শকদেরকে বলি যে আপনাদের চারপাশে যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে আপনারা অবশ্যই থাকবেন, কারণ এই মানুষগুলো আসলে অনেক অসহায়, তাদের কিছু করার থাকে না। হ্যাঁ, তাদের কিছু করার থাকে না। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেই দিয়েছেন, না হলে আমি জানতে চাইতাম যে দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু বলার আছে কিনা। অবশ্যই আমার দর্শকদেরকে বলবো যে আপনারা হলে গিয়ে আমাদের ছবি দেখবেন, এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে, ফ্যামিলির সবাইকে নিয়ে আপনারা কিন্তু মুভি দেখতে পারবেন। এখন মৌলিক গল্প, আর বাংলা সিনেমার সাথে থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই প্রথম কিন্তু আমি এসএ টিভিতে এসেছি, এটাই আমার ফার্স্ট প্রোগ্রাম, সেজন্য এসএ টিভির সমস্ত কলাকুশলী সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এসএ টিভির আমন্ত্রণে আসবার জন্য, এবং আমরাও পুরো পরিবারের পক্ষ থেকে, এসএ টিভি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা রইল। অনেক ভালো থাকুন, সিনেমাগুলো মুক্তি পাক, এবং সেই সঙ্গে আমরা রাজনৈতিক একজন নেতা হিসেবেও আপনাকে দেখতে চাই। অনেক শুভকামনা, বিদায় নিচ্ছি আমি।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক বেশি ভালো থাকুন, বাংলা সিনেমা দেখুন, হলে গিয়ে চলচ্চিত্র দেখুন, আর সবসময় এসএ টিভির সাথেই থাকুন।